সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সাফল্য। তো আজকের ক্লাসটা তোমাদের একটা স্পেশাল ক্লাস হতে চলেছে। এই ক্লাসটা হবে তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি ক্লাস। ওকে, তাছাড়াও তোমরা যারা যারা হিস্ট্রি নিয়ে একটু ইন্টারেস্টেড তারা সবাই এই ক্লাসটা দেখতে পারো, কারণ হিস্ট্রি রিলেটেড তোমাদের কিছু কিছু বেসিক জিনিস আমাদের এই ক্লাসটাতে কমপ্লিট করানো হবে। তো ইতিহাস নিয়ে যারা যারা ভয় পাচ্ছ, একেবারেই ভয় পাওয়ার দরকার নেই। আজকের টপিক হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা আছে ইতিহাসের ইউনিট 1। তো সবার প্রথমে আমরা ইতিহাস পাঠ, সবার প্রথম বেসিক জিনিস একটা দেখব। এটা তোমরা না ছোটবেলাও পড়েছো, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেগুলো তোমরা ছোটবেলা পড়েছো সেগুলো অবশ্যই ভুলে গেছো। তারপরে ক্লাস 10 অবধি তোমরা যতটা এভলিউশন হতে হয় ইতিহাসের হয়েছে। তারপরে ক্লাস 11-এ যখন আবার পড়া শুরু করছো, সেই আবার পুরনো বেসিক থেকে আবার ক্লাস 12 অবধি পড়বে। তো সবার প্রথমে আমরা বেসিক জিনিসগুলো দেখে নিই। এগুলো যদি তোমরা আগে থেকেই মনে রেখেছো তাহলে খুবই সুন্দর ব্যাপার একটা, যে তোমাদের এগুলো খুবই অতি সহজে আয়ত্ত হয়ে যাবে। এখানে সবার প্রথমে কি বলা হয়েছে? ইতিহাস পাঠ। ইতিহাস কি? ইতিহাস শব্দের অর্থ সবার প্রথমে এইরূপ ছিল যে বা ঘটেছিল। ইতিহাস শব্দের অর্থই মানে এমন ছিল, মানে এইরূপ কিছু একটা ছিল বা এইরূপ কিছু একটা ঘটেছিল, এটাকে ইতিহাস বলা হচ্ছে। হিস্ট্রি যে শব্দটি আছে এটা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। ওকে, যার অর্থ কি? যার অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা করা। হিস্টোরিয়া যেটা শব্দ আছে গ্রিক শব্দ, তার অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা করা, এবং এখান থেকেই হিস্ট্রি শব্দটা আমাদের এসেছে। গ্রিকরা ইতিহাসকে কি করতো? ইতিহাসকে মানব জাতির অতীত অভিজ্ঞতার এক বিবরণ বলে মনে করতো। তারপরে ঐতিহাসিক যারা ছিলেন, ঐতিহাসিক আমরা যদি দেখি বিউরি, ঐতিহাসিক বিউরি ইতিহাসকে একটি বিজ্ঞান বলেছেন, কারণ এতে অনুসন্ধান আছে, বিশ্লেষণ আছে। যেমন আমরা সায়েন্সের মধ্যে কি করি? বিজ্ঞানের মধ্যে অনুসন্ধান করি, কোনো একটা জিনিস রিসার্চ করি, বিশ্লেষণ করি। তারপরে সত্যানুসন্ধান, যেটা মানে সত্যকে অনুসন্ধান করা, সেই সত্যানুসন্ধান করি। তারপরে এইচ কর একজন হিস্টোরিয়ান ছিলেন, একজন ইতিহাসবিদ ছিলেন। ইনার মতে ইতিহাস হলো হারিয়ে যাওয়া অনেক টুকরো টুকরো যেগুলো আছে, অনেক টুকরো জোড়া লাগিয়ে এক বিশাল ধাঁধাকে কমপ্লিট করার মতো, মানে একটা বিশাল ধাঁধা অনেক ছোট ছোট ইতিহাসের টুকরোকে জোড়া লাগিয়ে বানানোর মতো জিনিসটাকেই হলো ইতিহাস বলা হচ্ছে। তাই ইতিহাস হলো, এখানে কি বলা হয়েছে? ইতিহাস হলো মানুষের যে অতীত আছে, অতীত কার্যকলাপের তথ্য নির্ভর এবং প্রামাণিক লিখিত বিবরণ। এই যে তোমাদের ক্লাসটা করানো হচ্ছে, এটা অবশ্যই অনেক শর্টে করানো হচ্ছে, কিন্তু এগুলোকে আমি অনেক ডিটেইলে কভার করেছি, যেগুলো আমাদের পেইড কোর্স আছে। তোমরা সেই পেইড কোর্সগুলো কোথায় পেয়ে যাবে? যেটা আমাদের সাফল্য অ্যাপ আছে, সেই সাফল্য অ্যাপটা ডাউনলোড করলেই সেখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ওকে, তো এই যে তোমাদের ইতিহাস পাঠ আছে, এই ইতিহাস পাঠের আরেকটু দেখে নিয়ে আগে। এখানে বলা হয়েছে প্রাচীন যুগ যে আছে, প্রাচীন যুগের শুরুতে প্রায় 36 লক্ষ বছর আগে আধুনিক মানুষের যেটা আছে আবির্ভাব ঘটেছিল। এখানে প্রাচীন যুগের শুরুতে 36 লক্ষ বছর আগে, প্রায় 36 লক্ষ বছর আগে যেটা আধুনিক মানুষ আছে তার আবির্ভাব ঘটেছিল। এখানে যেটা আধুনিক মানুষকে বলা হয়েছে কি? হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্সের যে ব্রিড আছে সেটাকে বলা হচ্ছে মানুষের আধুনিক মানুষ। এছাড়াও আরো আলাদা আলাদা মানুষের প্রজাতি আছে পুরনো সময়ের, যারা বানর থেকে বলা হয় যে মানুষের এভলিউশন হয়েছে। তো সবার প্রথমে আমাদের মানা হয় যে অস্ট্রালোপিথেকাস ছিল, তারপরে হোমো হাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস, তারপরে মানা হয় যে হোমোসেপিয়েন্স এসেছে। কিন্তু এখন আমাদের যেটা বর্তমানকালে আধুনিক মানুষ, সেটাকে হোমোসেপিয়েন্সের থেকেও এক ধাপ উঁচুতে মানা হয়, যেটাকে বলা হয় হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। ওকে, তারপর ভারতে অন্তত 5 লক্ষ বছর আগে মানুষের যে বসবাস সেটার প্রমাণ পাওয়া গিয়েছে এখনো অবধি। প্রথমে মানুষ কি করতো? প্রথমে মানুষ হাতিয়ার ব্যবহার করত। পরবর্তীকালে কি পাথরের হাতিয়ার যেটা আছে সেটা ব্যবহার করত। পাথরের হাতিয়ারের পর মানুষ তামার খোঁজ পায়, তারপরে মানুষ তামার হাতিয়ার ব্যবহার করা শুরু করে, তারপর ব্রোঞ্জ, তারপরে লোহার হাতিয়ার মানুষ ব্যবহার করা শুরু করে। ধীরে ধীরে মানুষ যেটা লিপি আছে সেই লিপিটাকে ডেভেলপ করে নিজেদের মধ্যে কথা ডেভেলপ করে, তাহলে নিজেদের মধ্যে ভাষা ডেভেলপ করে। এরকম করে আস্তে আস্তে মানুষ লিপির ব্যবহার শেখে। তারপরে এই পরিবর্তনের যে ভিত্তি আছে, এই পরিবর্তনের ভিত্তিতে যে প্রাচীন যুগ আছে, প্রাচীন যুগকে আমরা 3টি আলাদা আলাদা ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো প্রাগ ঐতিহাসিক যুগ, একটা হলো প্রায় ঐতিহাসিক যুগ, আর একটা হলো ঐতিহাসিক যুগ। একটা প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক। তাহলে ইতিহাস যে আছে প্রাচীন যুগটাকে, সেটাকে আমরা 3টি আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারছি। এখানে তোমাদের এগুলোর যে ইংলিশ নেমগুলো এগুলো লেখা আছে, ঠিক আছে? এই রিলেটেড আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যদি দেখি, যে হিস্টোরি শব্দটি, এই হিস্টোরি শব্দটি তোমাদের বা হিস্ট্রি যেটাকে বলা হয়, সেই শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? এটা হলো তোমাদের হিস্টোরিয়া শব্দ থেকে হিস্ট্রি শব্দটি এসেছে।
হিস্ট্রি ইজ আ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। এই কথাটি, এই উক্তিটি কার? এই উক্তিটি হলো হিস্টোরিয়ান বিউরির উক্তি বা ইতিহাসবিদ বিউরির উক্তি। তারপরে প্রাচীন যুগকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়? প্রাচীন যুগকে মোট 3টি ভাগে ভাগ করা হয়। একটা প্রাগৈতিহাসিক, একটা প্রাগৈতিহাসিক এবং একটা হলো ঐতিহাসিক। এই 3টে অবশ্যই এগুলো মনে রাখবে পয়েন্টগুলো। এবার 3টি যে ইতিহাসের পার্ট আছে, এই প্রাচীন ইতিহাসের যে 3টি পার্ট আছে সেটাকে আমরা দেখব। সবার প্রথমে যেটা আছে প্রাগৈতিহাসিক যুগ। এখনো অবধি তোমরা যারা যারা দেখছো ক্লাসটা তারা অবশ্যই লাইক করে দিও যাদের যাদের ক্লাসটা ভালো লাগছে, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে মানব সংস্কৃতি যে আছে, মানুষের যে সংস্কৃতি আছে তার সূচনা লিখিত উপাদান পাওয়ার পূর্ববর্তী সময়ে। মানুষ যখন থেকে আর কি লেখালেখি করে, সেই লেখালেখির যে বিবরণ পাওয়া গেছে বা খোঁজ পাওয়া গেছে, সেটা তোমাদের গুহার মধ্যে লেখা হোক বা কোনো পাথরের মধ্যে লেখা হোক বা কোনো তাম্রলিপ্তর মধ্যে লেখা হোক, যেখানেই হোক, লেখার যে সবচেয়ে পুরনো সংস্করণ পাওয়া গেছে, সবচেয়ে পুরনো লেখা পাওয়া গেছে, সেই পুরনো লেখা পাওয়ার আগের যুগটাকে বলা হচ্ছে এখানে প্রাগৈতিহাসিক যুগ। মানে যেই সময় মানুষ লেখার ব্যবহার জানতো না, সেই সময়টাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। ওকে, অর্থাৎ যে যুগে মানুষ কোনো লিখিত ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না, মানে মানুষ লেখাপড়া জানতো না, মানে মানুষ লিখতে কিছুই জানতো না, তখন মানুষ আর কি যেটা লিপি আছে সেই আইডিয়াটাই ডেভেলপ করেনি, সেই সময়টাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। ওকে, ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল 1830 এর দশকে প্রথম যেটা প্রাগ ইতিহাস, সেই প্রাগ ইতিহাস শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে পল তুর্নাল 1830 খ্রিস্টাব্দে সবার প্রথমে এই প্রাগ ইতিহাস শব্দটি ব্যবহার করেছিলেন। তারপরে ড্যানিয়েল উইলসন 1851 সালে কি করেছিলেন? 1851 সালে ইংরেজি ভাষায় এই শব্দটি সবার প্রথমবার ব্যবহার করেছিলেন। 1851 সালে ড্যানিয়েল উইলসন সবার প্রথমবার এই প্রাগ ইতিহাস যেটা আছে সেটাকে সবার প্রথম ব্যবহার করেছিলেন, এই শব্দটাকে। তারপরে এই যুগে যে আছে, এই যুগে মানুষ যে লিপি, সেই লিপি জানতো না, লিপির ব্যবহার জানতো না। তাই ইতিহাস রচনার জন্য, এই সময়কার ইতিহাসকে জানার জন্য আমাদের কোন কোন জিনিসের উপর নির্ভর করতে হয়, তখনকার মানুষ কি কি হাতিয়ার ব্যবহার করতো, তখনকার মানুষ কিরকম বাসস্থান, তারপরে মৃৎপাত্র অর্থাৎ মাটির তৈরি, হাতের তৈরি পাত্র, এগুলো এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক যেগুলো নিদর্শন পাওয়া যায়, মাটি খুঁড়ে যেগুলো নিদর্শন পাওয়া যায়, তার উপর নির্ভর করতে হয় এই ইতিহাস জানার জন্য। তারপরে ভারতে যে হরপ্পা সভ্যতা আছে, হরপ্পা সভ্যতার পূর্ববর্তী যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। কারণ পুরো পৃথিবীর দিক থেকে যদি দেখতে যাই, তখনকার যেটা বলতে পারি যে প্রাগৈতিহাসিক যুগ কোন সময়টাকে বলে, যখন মানুষ লিপির ব্যবহার জানতো না। কিন্তু ভারতের ভিত্তিতে যদি আমরা বলি, ভারতের পরিপ্রেক্ষিতে, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হয় যে হরপ্পা সভ্যতা যখন শুরু হয়েছিল তার পূর্ববর্তী সময়টাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। ওকে, তারপরে এই যুগে কি, এই যুগের যে প্রধান মানব গোষ্ঠী গুহা মানব ছিল। তাহলে এই যুগের আমরা গুহা মানব কে দেখতে পারি, মানুষ গুহার মধ্যে থাকতো। তারপরে পাথরের হাতিয়ার উন্নতির ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে 3টি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ মানে যে সময় মানুষ লেখাপড়া জানতো না, কোনো রকম মানে লিপির ব্যবহার জানতো না, তখন কিনা কিসের ভিত্তিতে ইতিহাসকে ভাগ করা হয়েছে? ওই প্রাগ ঐতিহাসিক পিরিয়ডকে, সেটাকে ভাগ করা হয়েছে পাথরের যে হাতিয়ার আছে তার ডেভেলপমেন্টের ভিত্তিতে। মানে মানুষ কত উন্নত পাথরের হাতিয়ার ব্যবহার করতো তার ভিত্তিতে। তো সবার প্রথমে যেটা প্রাচীন প্রস্তর যুগ আছে বা প্যালিওলিথিক যুগ বলা হচ্ছে, সেই প্যালিওলিথিক যুগে কি হচ্ছে, বা প্রাচীন প্রস্তর যুগে মানুষ যেই হাতিয়ারগুলো ব্যবহার করতো সেগুলো বড় বড় পাথরের হাতিয়ার হতো এবং খুবই মানে ভোঁতা হতো, মানে একেবারেই তীক্ষ্ণতা থাকতো না সেই হাতিয়ারগুলোর মধ্যে। তারপরে হাতিয়ারগুলো যখন একটু ডেভেলপ হয়ে গেল মেসোলিথিক পিরিয়ডে, অর্থাৎ তোমাদের মধ্যপ্রস্তর যুগে, তখন কি হলো, হাতিয়ারটা একটু আস্তে আস্তে উন্নত হলো। মানুষ বর্শা তৈরি করতে শিখলো, মানুষ শাবল তৈরি করতে শিখলো এবং তার মধ্যে একটু একটু কি তীক্ষ্ণতা আসতে শুরু করলো হাতিয়ারের মধ্যে এবং হাতিয়ারগুলো ছোট হলো। তারপরে যখন মানুষ একেবারে নতুন প্রকারের হাতিয়ার এবং খুবই ছোট হতো, কম্প্যাক্ট হতো, হাতে করে নিয়ে যাওয়ার মতো, সেই হাতিয়ারগুলো যখন মানুষ ব্যবহার করা শুরু করলো, সেই যুগটাকে বলা হচ্ছে নিওলিথিক যুগ। এই সময় পাথরের যে হাতিয়ারগুলো ছিল ছোট ছিল এবং ব্যবহার করার খুবই উপযোগী ছিল। তারপরে প্রাচীন প্রস্তর যুগ আবার নিম্ন, মধ্য এবং উচ্চ, এই 3টি প্রাচীন যুগে বিভক্ত, প্রাচীন প্রস্তর যুগে বিভক্ত। ওকে, এখানে প্রাচীন প্রস্তর যুগ যেটা আছে এটিকে আবার আমরা 3টি আলাদা আলাদা ভাগে বিভক্ত করতে পারি, নিম্ন, মধ্য এবং উচ্চ। এখানে লুসি কি, লুসি হলো 1974 খ্রিস্টাব্দে আফ্রিকায় হাদার নামক একটা অঞ্চল আছে, আফ্রিকার হাদার অঞ্চলে 32 লক্ষ বছর পুরনো একটা শিশু কন্যার দেহের অংশ পাওয়া যায়। একটা দেহের অংশ শিশু কন্যার পাওয়া যায় মাটির নিচে খুঁড়ে। আজ অব্দিকার সবচেয়ে পুরনো একটা তোমাদের যেটা মাটি খুঁড়ে মানুষের যে চিহ্ন পাওয়া গেছে, নিদর্শন পাওয়া গেছে, সেটা হলো 32 লক্ষ বছর আগে পাওয়া গেছে। এইটার নাম রাখা হয়েছে, এই যে যেটা দেহের অংশ পাওয়া গেছে, শিশু কন্যার দেহের অংশ পাওয়া গেছে,
এটার নাম রাখা হয়েছে লুসি। এই মেয়েটার নাম রাখা হয়েছে লুসি। ওকে, আর এটা হলো 1974 খ্রিস্টাব্দে পাওয়া গেছিল। কোথায় পাওয়া গেছিল? আফ্রিকার হাদার অঞ্চলে পাওয়া গিয়েছিল। তারপরে যার নাম দেওয়া হয় পরবর্তীকালে লুসি, এটি হলো মানব বিবর্তনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আবিষ্কারের মধ্যে অন্যতম। তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো প্রাগৈতিহাসিক যুগ কেন লেখা আছে। হ্যাঁ, এটা তো কোশ্চেনগুলোই। আচ্ছা, প্রাগৈতিহাসিক যুগের কিছু কিছু কোশ্চেন যেটা আছে সেটা হলো প্রাগ ইতিহাস বা প্রি হিস্ট্রি শব্দটি সবার প্রথম কে ব্যবহার করেছিলেন? পল তুর্নাল সবার প্রথম এটিকে ব্যবহার করেছিল, তাই তো। তারপরে লুসি নামক দেহাবশেষটি মানে লুসির যে দেহের অংশটা সেটা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সেটা হলো আফ্রিকার যেটা হাদার অঞ্চলে সেটা আবিষ্কার হয়েছিল বা মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল। তারপরে প্রায় ঐতিহাসিক যুগকে আমরা যদি দেখি, এখানে আমরা কি দেখতে পারবো? প্রায় ঐতিহাসিক যুগে মানুষ লেখা আবিষ্কার করা শুরু করে দিয়েছিল। প্রাগৈতিহাসিক যুগে কি দেখলাম? মানুষ লেখার আবিষ্কার শেখেনি, তার লিপির আবিষ্কার শেখেনি। তারপরে এখানে আমরা প্রায় ইতিহাসে দেখব যে মানুষ লিপির আবিষ্কার শিখে গিয়েছে এবং তখনকার যে লিপির অংশগুলো আছে সেগুলো এখনো অবধি পাওয়া যায়, কিন্তু এই লিপিগুলোকে পড়ে ওঠা হয়নি, মানে পাঠোদ্ধার করা হয়নি, মানে এখনো মানুষ বুঝতে পারেনি যে লেখা কি আছে। ওকে, তো এখানে যখন লিপির ব্যবহার শুরু হয়েছিল কিন্তু সেই লিপির সম্পূর্ণ পাঠোদ্ধার করা হয়নি। তাহলে ঐতিহাসিক ঐতিহাসিক একজন ছিলেন টিমোথি টেলর। ইনার মতে যে এটি ইতিহাসের অঙ্কুরোদ্গম যুগ বা যুগ সন্ধিক্ষণ বলা হয়েছে এটাকে। তারপরে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা হরপ্পা সভ্যতা দেখতে পারি। তাহলে হরপ্পা সভ্যতার যেগুলো লিপি আমাদের এখন পাওয়া গিয়েছে ভারতের মধ্যে, সেই লিপিগুলো এখনো ঠিকঠাক করে পড়ে ওঠা হয়নি বা পড়া সম্ভব হয়নি। যেখানে সিন্ধু লিপি আছে, সিন্ধু লিপি বলা হয় এই যে হরপ্পা সভ্যতার পাওয়া লিপিগুলোকে সিন্ধু লিপি, এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তারপর ঐতিহাসিক আবার লিপির যে পরিবর্তে ধাতুর ভিত্তিতেও এই প্রায় ঐতিহাসিক যুগকে নির্ধারণ করেন। মানে এখানে যে তোমাদের লিপি আবিষ্কার হয়েছে যেটাকে পড়া হয়নি আর কি, পাঠোদ্ধার করে ওঠা হয়নি, সেটাকে সেই যুগটাকে বলা হয়েছে। অনেক ঐতিহাসিক বলেছেন যে এটিকে আমরা লিপির ভিত্তিতে কেন ভাগ করব, এটিকে আমরা তো এইভাবেও বলতে পারি যে এই ইতিহাসের যুগে কোন কোন ধাতু ব্যবহার করা হতো সেই ভিত্তিতে আমরা এই যে ইতিহাসটা আছে এই পিরিয়ডটা এটাকে ভাগ করতে পারি। তো এখানে সবার প্রথমে তাম্র ব্রোঞ্জ যুগ যেটা বলা হয়েছে, সেখান থেকে লৌহ যুগ। মানুষ প্রথমে তামা, ব্রোঞ্জ এগুলো ধাতুর ব্যবহার শিখেছিল, তারপরে ধীরে ধীরে মানুষ লোহার আবিষ্কার শুরু করে, মানে লোহাকে খুঁজে পায় এবং তার ব্যবহার শুরু করে। তো এই যে এর যে সময়কাল আছে যেটা তাম্র ব্রোঞ্জ যুগ থেকে শুরু করে লৌহ যুগ, এই সময়ের মধ্যবর্তী সময়টাকে বলা হয়েছে তোমাদের প্রায় ঐতিহাসিক যুগ। তবে ধাতুর ভিত্তিতে যুগ বিভাগে কিছু সমস্যা রয়েছে, যেটা হলো তোমাদের উত্তর ভারতে প্রস্তর যুগের পরে তাম্র যুগ, পরে লৌহ যুগ এসেছে, কিন্তু দক্ষিণ ভারতে আমরা যদি দেখি, দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর সরাসরি লৌহ যুগ চলে এসেছে। মানে দক্ষিণ ভারতের লোকেরা ডাইরেক্টলি লোহার আবিষ্কার শুরু করেছিল, তারা তামা এবং ব্রোঞ্জের তো আবিষ্কারই শুরু করেনি। তাহলে পুরো পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি তাহলে এই যে ইতিহাসটাকে, এখানে আমরা ধাতুর ভিত্তিতে এই ইতিহাসটাকে অত সহজে ভাগ করতে পারবো না সমস্ত জায়গার মধ্যে। এছাড়া ইউরোপ থেকে তোমাদের ব্রোঞ্জ যুগ থাকলেও এখানে ভারতে তামা এবং ব্রোঞ্জ একসঙ্গে ব্যবহারের আমরা অস্তিত্ব দেখতে পারি। ঠিক আছে, এখানে দেখো এই প্রায় ঐতিহাসিক যুগের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যদি দেখি, এখানে প্রায় ঐতিহাসিক যুগের সর্বাধিক উল্লেখযোগ্য যেটা উদাহরণ, এটা সর্বাধিক উল্লেখযোগ্য উদাহরণ কোনটা? এটা হলো হরপ্পা সভ্যতা। মানে হরপ্পা সভ্যতা এটা প্রায় ঐতিহাসিক যুগের সময়কার সভ্যতা। তারপরে যেটা হরপ্পা সভ্যতা ছিল, এই হরপ্পা সভ্যতার যেটা লিপি ছিল, এই লিপি কি নামে পরিচিত? এটা সিন্ধু লিপি নামে পরিচিত। এবং মনে রাখবে এই লিপির পাঠোদ্ধার করা এখনো অবধি সম্ভব হয়নি, মানে এই লিপিটা এখনো পড়ে ওঠা সম্ভব হয়নি। তারপরে যদি আমরা দেখি ঐতিহাসিক যুগ, এখানে লিখন পদ্ধতির ভিত্তিতে লিখন পদ্ধতির উদ্ভাবন এবং লিখিত নথির অস্তিত্ব থেকেই ঐতিহাসিক যুগের সূচনা হয়। মানে যে লিপি পড়া গিয়েছে সবার প্রাচীন, সবচেয়ে প্রাচীন যে লিপি পড়া গিয়েছে, সেখান থেকে এই যে তোমাদের ঐতিহাসিক যুগটা আছে সেটা শুরু হচ্ছে। ওকে, আর তোমাদের যারা যারা নেক্সট ক্লাসগুলো চাও তারা অবশ্যই কমেন্টে MORE মোর লিখে জানাও, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা ইন্টারেস্টেড আছো আমার এই ক্লাসগুলো নেক্সট করার জন্য এবং কন্টিনিউ করার জন্য। যেহেতু পৃথিবীর সব দেশে একই সময়ে লিপির প্রচলন হয়নি, তাই সর্বত্র ঐতিহাসিক যুগের শুরুটা একসঙ্গে হয়নি। কারণ লিপির প্রচলন তো সব জায়গায় একই সময় হয়নি, কারণ পৃথিবীর সমস্ত অঞ্চলের যেগুলো সমস্ত লোকাল অঞ্চল ছিল, সব জায়গার মানুষের মধ্যে একই সঙ্গে একই বুদ্ধি ডেভেলপ হওয়া তো সম্ভব না। সেই কারণে লিপির আবিষ্কারটাও সব জায়গায় একই সময় হওয়া সম্ভব না। তাই সব জায়গায় যে ঐতিহাসিক যুগটা আছে সেটার সূচনা
এক সময়ে হয়নি। ওকে, মিশর এবং মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে আমরা যদি দেখি খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মে 3000 অব্দের কাছাকাছি লিপির প্রচলন হয়েছিল। এটা কোথায়? মিশর এবং মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে। আর সেই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে। মিশর এবং মেসোপটেমিয়ার যেগুলো লিপি আছে, ইজিপশিয়ান যেগুলো লিপি আছে, এগুলোর তোমাদের পাঠোদ্ধার সম্ভব হয়েছে। ফলে সেখানকার রাজবংশ এবং রাজনৈতিক যে ইতিহাস তার সম্পর্কে অনেক তথ্য জানা যায় সেই লিপিগুলো পড়ে পড়ে, সেই পুরনো লিপিগুলো পড়ে পড়ে। তারপরে ভারতের ক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা মনে করেন কি মৌর্য সাম্রাজ্য যেটা আছে ভারতের মধ্যে, মৌর্য সাম্রাজ্য অনেক প্রাচীন সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যে একজন সম্রাট ছিলেন, তার নাম ছিল অশোক, সম্রাট অশোক। তাহলে ওনার শিলালেখ থেকে কি খ্রিস্টপূর্ব 3য় শতক মানে খ্রিস্টপূর্ব 300 বছর পুরনো যেটা আছে সেই সময়ের প্রাচীনতম পাঠোদ্ধারযোগ্য একটা লিখিত দলিল, সেটা হলো সম্রাট অশোকের শিলালেখ। তাই তার খ্রিস্টপূর্ব তাই তারা খ্রিস্টপূর্ব 3য় শতককে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা বলে মনে করা হয়। তার মানে ভেবে দেখো যে মিশরে যেটা 3000 খ্রিস্টপূর্বাব্দের যেটা লিপি আছে সেটাকে পড়া গিয়েছে, সেই কারণে এখানে তোমাদের খ্রিস্টপূর্বাব্দের সময়ে যেটা হলো তোমাদের 3000 খ্রিস্টপূর্বাব্দ, এই সময় থেকে তোমাদের ঐতিহাসিক যুগ শুরু হচ্ছে। কিন্তু আমাদের ভারতে যেটা ঐতিহাসিক যুগ শুরু হচ্ছে সেটা হলো খ্রিস্টপূর্ব 3য় শতকে মানে প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দে। এই সময় থেকে আমাদের ঐতিহাসিক যুগ ভারতে শুরু হচ্ছে, কারণ এই সময়ের লেখা লাস্ট পড়া গিয়েছে। তারপরে তবে অন্য একটি মত অনুযায়ী যেটা সহগৌর যেটা তোমাদের তাম্র লিপি আছে বা তাম্র লেখ আছে, আরো প্রাচীন মানা হয়। এই যে তোমাদের সম্রাট অশোকের শিলালেখ আছে তার থেকেও বেশি প্রাচীন মানা হয়। এছাড়া খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পরে আমরা যদি দেখি বৌদ্ধ ও জৈন সাহিত্য থেকে সমসাময়িক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়, তখনকার ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। তবে অনেক গবেষকের মতে কি, অনেক গবেষকের মতে ভারতের যে ইতিহাস আছে, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকেই হয়ে গিয়েছিল, মানে খ্রিস্টপূর্ব 300 এর থেকে 300 শতকের আরো পিছনে যদি যাই, আরো 300 বছর পিছনে, তখন থেকেই খ্রিস্টপূর্ব আমাদের এখানে ঐতিহাসিক যুগ শুরু হয়ে গিয়েছিল, এটাই আর কি বলা হচ্ছে। এখানে যদি ঐতিহাসিক যুগের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি, এখানে কোন ঘটনার মাধ্যমে এখানে বলা হয়েছে যে ঐতিহাসিক যুগের সূচনা ধরা হয়? এখানে লিখন পদ্ধতির যখন উদ্ভাবন হয়েছিল এবং সেই লিখিত নথির অস্তিত্ব এখনো বর্তমান আছে, সেই সময়টাকে ঐতিহাসিক যুগের সূচনা মানা হচ্ছে। তারপরে আমরা যদি দেখি অনেক ঐতিহাসিকের মতে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা কোন শাসকের শিলালেখ থেকে ধরা হয়? সেটা হলো সম্রাট অশোকের যেটা শিলালেখ আছে সেখান থেকে ধরা হচ্ছে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। ওকে, আর যারা যারা এখনো চেক আউট করনি তারা অবশ্যই সাফল্যের যে তোমাদের অ্যাপ আছে সেখানে গিয়ে চেক আউট করো। সেখানে তোমরা অনেক ক্লাস রিলেটেড যতগুলো ডিটেল আছে সেগুলো তোমরা পেয়ে যাবে, এবং সেখানে তোমরা অনেক মক টেস্ট পাবে ফ্রিতে। তো সেগুলো অবশ্যই দিয়ে তোমরা নিজেদের প্র্যাকটিসটাকে কন্টিনিউ রাখো। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।